বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে ড্রয়িং রুমে আজ অদ্ভুত এক অশান্তির আবহ ছড়িয়ে আছে। সকালবেলার শান্ত পরিবেশ যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠেছে। রান্নাঘরে বিষ্টুদা ব্যস্ত হাতে সবার জন্য কফি বানাচ্ছে। কফির গন্ধে পুরো বাড়িটা ভরে গেছে, কিন্তু সেই সুবাসও যেন আজ কারো মন ভালো করতে পারছে না। ঠিক তখনই কাজের মেয়ে মিনু ধীরে ধীরে এগিয়ে এসে নিচু গলায় বলল, বিষ্টুদা, একটা কথা বলি, আপনি কিন্তু ভালো করেননি। বিষ্টুদা একটু অবাক হয়ে তাকালো। কি করলাম আবার? মিনু একটু সাহস সঞ্চয় করে বলল, ছোট কর্তাবাবুর সাথে সোহাগ বৌদির ছবিটা ড্রয়িং রুমে টাঙানো ঠিক হয়নি। সবাই দেখছে, বাড়ির মান সম্মান বলে কিছু আছে না। বিষ্টুদা এবার কড়া গলায় বলল, মিনু, তুই কাজের মেয়ে, এই বাড়িতে আমরা কাজ করি ঠিকই, কিন্তু সোহাগ এই বাড়ির ছোট কর্তাবাবুর বউ, তার সম্মান নিয়ে এভাবে কথা বলা ঠিক হয়নি তোর। মিনু মুখ নিচু করলেও থামল না। আমি তো শুধু বললাম। ঠিক তখনই সোহাগ রান্নাঘরে ঢুকে পড়ে। পরিস্থিতি বুঝে ফেলতে তার এক মুহূর্ত লাগল না। সে শান্ত গলায় বলল, বিষ্টুদা, আমাকে কফিটা দিন, আমি নিয়ে যাচ্ছি। বিষ্টুদা কিছু না বলে কফির কাপটা এগিয়ে দিল। মিনু চুপ করে সরে গেল। ওদিকে ড্রয়িং রুমে সূর্য আর তার বাবার মধ্যে উত্তপ্ত আলোচনা চলছে। সূর্যের বাবা কঠিন গলায় বললেন, ড্রয়িং রুমে এই ছবিটা লাগানো তোর ঠিক হয়নি। এটা বাড়ির মানসম্মানের প্রশ্ন, তুই ছবিটা খুলে ফেল। সূর্য শান্ত কিন্তু দৃঢ়স্বরে বলল, না বাবা, আমি এটা সরাব না। তুই বুঝতে পারছিস না ব্যাপারটা? আমি সব বুঝি, কিন্তু এটা আমার সিদ্ধান্ত। ঠিক তখনই সোহাগ কফি নিয়ে ঘরে ঢোকে। সূর্যের বাবা তাকে দেখে থেমে যান। কিছু না বলে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যান। সোহাগ একটু অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর বলে, সূর্য স্যার, কফিটা নিন। সূর্য কফির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কে বানিয়েছে? সোহাগ হালকা হাসল, ভয় পাওয়ার কিছু নেই, আমি বানাইনি, বিষ্টুদা বানিয়েছে। তারপর একটু থেমে আবার বলল, আপনাকে একটা কথা বলি? সূর্য তাকালো, বল। কর্তাবাবু কি এই ছবিটা সরাতে এসেছিলেন? সূর্য একটু চমকে উঠল, হ্যাঁ, কিন্তু তুমি বুঝলে কিভাবে? সোহাগ মৃদু হাসল, আপনার সাথে তো আমি খুব বেশি দিন থাকি না, কিন্তু যতদিন থাকি বুঝেছি আপনি খুব জেদি। আপনি যা ঠিক মনে করেন সেটা করেই দেখান, অন্য কারো ভালো লাগুক বা না লাগুক। সূর্য কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বিষয় পাল্টে বলল, এসব ছাড়ো, কাল আমরা রূপসী বাংলায় গিয়েছিলাম, সেই ছবিগুলো দেখো, দেখলে মন ভালো হয়ে যাবে। ফোনটা সোহাগের হাতে দিয়ে ওয়াশরুমে চলে গেল। সোহাগ ফোনটা হাতে নিয়ে ছবিগুলো দেখতে শুরু করল। প্রথমে ফুলের ছবি, নদীর ছবি, সবকিছুই সুন্দর, কিন্তু হঠাৎ করেই একটি ছবি দেখে তার বুক ধক করে উঠল। ওই ছবিতে তার ঠাম্মি ঠাম্মি একটা হোটেলের কিচেনে দাঁড়িয়ে থালা বাসন ধুচ্ছে। সোহাগের চোখে জল চলে এলো। সে একা একা বলতে লাগল, ঠাম্মির কি হয়েছে? এই বয়সে তাকে কেন হোটেলে কাজ করতে হচ্ছে? তার বুকের ভেতর অজানা কষ্ট জমে উঠল। সে সঙ্গে সঙ্গে গ্রামের বাড়িতে ফোন করল। ফোনটা বেজে উঠল। ওপাশে তার ছোট বোন ধরল, দিদি, ঠাম্মি, ফোন। ঠাম্মির বুক কেঁপে উঠল। সোহাগ ফোন দিয়েছে? তবে কি সব জেনে গেছে? ভয়ে তার হাত কাঁপতে লাগল। সে ফোনটা ধরল না। সোহাগ ফোন কেটে দিয়ে হতাশ হয়ে বলল, ফোন ধরল না কেন? কিছু একটা তো হয়েছে, আমি যেভাবেই হোক জানব। ওদিকে অন্য ঘরে ময়ূরাক্ষী আর সুজাতা বসে কথা বলছে। ময়ূরাক্ষী রাগে ফুসফুসে বলল, দেখেছিস সূর্য কি করেছে? ড্রয়িং রুমে ওই ছবিটা টাঙিয়ে রেখেছে। আমি ওর ভালো চাই, আর ও আমাকে সবার সামনে অপমান করে। সুজন্তা চোখে আগুন নিয়ে বলল, তুমি ঠিকই বলেছ। সূর্য এখন একেবারে নিজের মতো চলে, কাউকে কিছু মনে করে না। ওকে না থামালে একদিন বাড়ির মান সম্মান সব শেষ হয়ে যাবে। সুজন্তা আরও উস্কানি দিয়ে বলল, তুমি কিছু করো, না হলে ওরা মাথায় উঠে বসবে। ময়ূরাক্ষীর মনে আগুন জ্বলে উঠল। সে মনে মনে ঠিক করল, এই সম্পর্ক আমি কিছুতেই মেনে নেব না। এদিকে সোহাগ জানালার পাশে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে। তার চোখে জল, মনে হাজার প্রশ্ন। একদিকে স্বামীর জেদ, অন্যদিকে পরিবারের অশান্তি, আর তার ঠাম্মির কষ্ট, সব মিলিয়ে তার জীবন যেন এক জটিল গোলকধান্ধায় আটকে গেছে। সে ধীরে ধীরে নিজেকে বলল, আমি সত্যটা জানবই, ঠাম্মির কষ্টের কারণ খুঁজে বের করব। সূর্য ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো, ছবি দেখছ না কেন? সোহাগ ফিরে তাকাল। তার চোখে দৃঢ়তা। দেখছি, আর সত্যটাও দেখছি। সূর্য বুঝতে পারল কিছু একটা বদলে গেছে। এই বাড়ির ভেতরে জমতে থাকা ঝড়টা এখনও থামেনি, বরং সেটাই ধীরে ধীরে বড় হতে শুরু করেছে, এবং সেই ঝড় একদিন সব কিছু বদলে দেবে। রান্নাঘরের ভেতর
তখন হালকা কফির সুবাস ছড়িয়ে আছে। সকালের নরম আলো জানালা দিয়ে ঢুকে পড়েছে। সোহাগ চুপচাপ দাঁড়িয়ে কাপে কফি ঢালছে। তার চোখে মুখে ক্লান্তি থাকলেও ভেতরে একটা অদ্ভুত দৃঢ়তা। আজ সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যা বলার আজই বলবে। কফির ট্রে হাতে নিয়ে ধীরে ধীরে সে সূর্যের বাবার অফিস রুমের দিকে এগিয়ে গেল। দরজার সামনে এসে একটু থামল। বুকের ভেতরটা ধুকপুক করছে। তারপর সাহস করে নক করল, ভিতরে আয়। ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো। সোহাগ দরজা খুলে ভেতরে ঢুকল। সূর্যের বাবা টেবিলের সামনে বসে ফাইল দেখছিলেন। সোহাগ ট্রেটা টেবিলের ওপর রাখল। কর্তাবাবু, আপনার কফি। তিনি মাথা তুলে একবার তাকালেন, তারপর কফির কাপ হাতে নিলেন। হ্যাঁ, রাখ। আর কিছু বলবি? সোহাগ একটু ইতস্তত করল, তারপর ধীরে ধীরে বলল, কর্তাবাবু, একটা কথা বলি। বল। তিনি সংক্ষেপে উত্তর দিলেন। সোহাগ গভীর শ্বাস নিল। ছোট হোক বড় হোক, সব কাজই তো কাজ, তাই না? আর যে কাজটাই করি না কেন, তার একটা পারিশ্রমিক তো দরকার। সূর্যের বাবা একটু অবাক হয়ে তাকালেন। হ্যাঁ, পারিশ্রমিক তো দরকারই। কেন বলতো? সোহাগ নিচের দিকে তাকিয়ে বলল, বিষ্টুদার মিনুর বিতন যাই হোক, তাদের মধ্যে কিছু একটা আমাকে যদি দিতেন। কথাটা শেষ করতে না করতেই ঘরে এক মুহূর্তের নীরবতা নেমে এলো। সূর্যের বাবা কফির কাপটা নামিয়ে রেখে সোহাগের দিকে গভীরভাবে তাকালেন। তুই কি বলছিস? তোর কি টাকার প্রয়োজন নেই? এই প্রশ্নে সোহাগ একটু চমকে উঠল, কিন্তু নিজেকে সামলে নিল। হঠাৎই সূর্যের বাবা ড্রয়ারের ভেতর থেকে একটা চেক বের করলেন। কলমটা এগিয়ে দিয়ে বললেন, এই নে, তোর ইচ্ছামতো অ্যামাউন্ট বসিয়ে নে। সোহাগ হতভম্ব হয়ে গেল। সে এক পা পিছিয়ে এলো। না কর্তাবাবু, আমার এত টাকার প্রয়োজন নেই। কেন? যত দরকার লিখে নে। সোহাগ মাথা নাড়ল। এই সামান্য কাজের জন্য 20,000 টাকা দিলেই প্রতি মাসে আমার চলবে। সূর্যের বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে এক ধরনের বিস্ময় আর সম্মানের মিশ্র অনুভূতি। মনে মনে ভাবলেন, এই মেয়েটা সত্যিই খুব খাঁটি সোনা। আজকাল কেউ এমন হয়? তিনি ধীরে ধীরে বললেন, আমি তোকে 1,00,000 টাকা দিতে চাইছি, আর তুই সেটা না নিয়ে বলছিস শুধু 20,000। সোহাগ শান্ত গলায় বলল, আমার পরিশ্রমের হিসেবেই আমি টাকা নিতে চাই কর্তাবাবু। তার বেশি নিলে সেটা আমার কাছে ঠিক মনে হবে না। এই কথাই সূর্যের বাবা যেন আরও নরম হয়ে গেলেন। ঠিক আছে, আমি তোকে 20,000ই দেব, কিন্তু একটা কথা বল, এই 20,000 টাকা তোর কেন দরকার? সোহাগ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে জল চিকচিক করতে লাগল, যেন এতদিনের জমে থাকা কষ্টটা আজ বেরিয়ে আসতে চাইছে। যখন আপনার কাছ থেকে আমি বেতনটা চাইতে পারলাম, তখন আমার সমস্যার কথাও বলতে পারি। সে ধীরে ধীরে বলতে শুরু করল, আপনি আমার বাবাকে অফিস থেকে যে টাকা দিতেন, সেই টাকা কিছুদিন ধরে বন্ধ হয়ে গেছে। এখন আমার বাবা বেকার হয়ে বাড়িতে বসে আছেন, আর আমি এই বয়সে একটা হোটেলে থালা বাসন ধোয়ার কাজ নিয়েছি। কথা বলতে বলতে তার গলা কেঁপে উঠল। সূর্যের বাবা যেন বজ্রাহত হলেন। কি বলছিস? তোর বাবাকে টাকা দেওয়া হয়নি? তার কণ্ঠের রাগ আর বিস্ময় মিশে গেল। আমি তো কিছুই জানতাম না। তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন, ঘরের ভেতর কয়েক পা হাঁটলেন, তারপর আবার টেবিলের কাছে এসে ড্রয়ার খুলে এক গাদা টাকা বের করলেন। এই নে, 1,00,000 টাকা। এটা এক্ষুনি তোর বাবার কাছে নিয়ে যা। সোহাগ তাড়াতাড়ি মাথা নাড়ল। না কর্তাবাবু, আমি এত টাকা নিতে পারব না। কেন পারবি না? কারণ এটা আমার প্রাপ্য না। আমি শুধু আমার কাজের বিনিময়ে যতটুকু পাওয়ার ততটুকুই নিতে চাই। তার কণ্ঠে কোনো দ্বিধা ছিল না, শুধু দৃঢ়তা। আপনি আমাকে 6 মাস 20,000 টাকা করে দিলেই হবে। আমি এই 6 মাস কাজ করব, তারপর আর কিছু লাগবে না। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। সূর্যের বাবা ধীরে ধীরে সোহাগের দিকে তাকালেন। তার চোখে এবার আর শুধু বিস্ময় নেই, গভীর শ্রদ্ধা। তুই জানিস, আজকাল এমন মানুষ খুব কম পাওয়া যায়। তুই সত্যিই আলাদা সোহাগ। সোহাগ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঠিক আছে, তিনি বললেন, তোর কথা মতোই হবে। প্রতি মাসে 20,000 করে পাবি। আর তোর বাবার ব্যাপারটা আমি আজই দেখছি। সোহাগ চোখ তুলে তাকাল। ধন্যবাদ কর্তাবাবু। ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই, তিনি নরম গলায় বললেন। এটা আমার দায়িত্ব। সোহাগ ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো।
তার চোখে জল, কিন্তু সেই জলের ভেতরেও একটা স্বস্তি আছে। বাইরে এসে সে আকাশের দিকে তাকালো। মনে হলো আজ তার জীবনের একটা বড় বোঝা যেন একটু হালকা হলো। অন্যদিকে অফিস রুমে দাঁড়িয়ে সূর্যের বাবা জানালার বাইরে তাকিয়ে রইলেন। মনে মনে বললেন, এমন মেয়ে যদি এই বাড়ির অংশ হয় তাহলে এই বাড়ির সম্মান আরও বাড়বে। সেদিনের পর থেকে শুধু একটা বেতন ঠিক হলো না, একটা সম্পর্কের নতুন মানে তৈরি হলো। সম্মান, সততা আর আত্মসম্মানের এক অদ্ভুত বন্ধন। আর সোহাগ, সে আগের মতোই কাজ করতে লাগল, কিন্তু এবার তার মাথা একটু বেশি উঁচু করে।